আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আজকে আমরা থার্ড প্রফের প্যাথোলজি নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের টপিক সেল ইনজুরি। তাহলে শুরু করা যাক। সেল ইনজুরির চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে প্রথমে আমাদের আসবে সেল ইনজুরির সংজ্ঞা। তাহলে সেল ইনজুরির সংজ্ঞাটা কি? আমরা এভাবে বলতে পারি, if the limit of adaptive responses are exceeded or the cells are exposed to inherently damaging agents, a sequence of events follows that is loosely termed as cell injury. এই গেল সেল ইনজুরির সংজ্ঞা। এখন আমরা পড়ব কজেস অফ সেল ইনজুরি। তাহলে সেল ইনজুরি কি কি কারণে হতে পারে? প্রথম কারণ হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন, সেকেন্ড কারণ কেমিক্যাল এজেন্টস, থার্ড হচ্ছে ইনফেকশাস এজেন্টস, ফোর্থ ইমিউনোলজিক্যাল রিয়াকশনস, ফিফথ হচ্ছে জেনেটিক এরর, সিক্সথ হচ্ছে নিউট্রিশনাল ইমব্যালেন্স, তারপর হচ্ছে সেভেন্থ হচ্ছে ফিজিক্যাল এজেন্টস অ্যান্ড এইথ হচ্ছে এজিং। এই 8টা কারণ মূলত সেল ইনজুরির জন্য দায়ী। প্রথম কারণের উদাহরণে আমরা দেখতে পারি, দুইটা উদাহরণ আছে, হাইপোক্সিয়া অ্যান্ড ইস্কিমিয়া। হাইপোক্সিয়া অ্যান্ড ইস্কিমিয়া এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা আসলে কি? হাইপোক্সিয়া হচ্ছে যে when there is a reduced oxygen supply and ischemia হচ্ছে যে when there is a reduced blood flow। এবং এর সাথে সাথে আমাদের আরেকটা প্রশ্ন এসে পড়ে যে হাইপোক্সিয়া আর ইস্কিমিয়ার মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস? আমরা এখানে ইস্কিমিয়াকে বেশি ডেঞ্জারাস বলবো, কারণ হচ্ছে যে হাইপোক্সিয়াতে রিডিউসড অক্সিজেন সাপ্লাই হয় আর ইস্কেমিয়াতে রিডিউসড অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস সাপ্লাই, দুইটারই রিডিউস সাপ্লাই হয়। এছাড়া আরেকটা কারণ আছে যে হাইপোক্সিয়াতে অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা হবে না যেহেতু অক্সিজেন নাই, কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা কিন্তু এক্ষেত্রে হবে। কিন্তু ইস্কেমিয়ার ক্ষেত্রে অ্যারোবিক অ্যানারোবিক কোনো গ্লাইকোলাইসিসই হবে না, কারণ দ্য সাবস্টেন্স অফ গ্লাইকোলাইসিস আর কম্প্রোমাইজড ইন কেস অফ ইস্কেমিয়া। এছাড়া ইস্কেমিয়াতে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি অ্যাকুমুলেশন অফ মেটাবোলাইটস, যেটা আমাদের ব্লাড ফ্লো দিয়ে ক্লিয়ার হতো সেটা হচ্ছে না। সো আমরা এই 3টা পয়েন্টের বেসিসে বলতে পারি যে ইস্কেমিয়াটাই বেশি ডেঞ্জারাস। এরপরের পয়েন্ট হচ্ছে কেমিক্যাল এজেন্টস। কেমিক্যাল এজেন্টের ক্ষেত্রে এক্সাম্পল কি কি আছে? যেমন হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ অথবা সল্ট, এবার এছাড়াও হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, এছাড়াও আমরা বলতে পারি যে আর্সেনিক, সায়ানাইড, মার্কিউরিক সল্টস, তারপর হার্বিসাইডস, ইনসেকটিসাইডস, এছাড়াও আছে থেরাপিউটিক ড্রাগসও এই পর্যায়ে পড়বে। এবার আসি ইনফেকশাস এজেন্টসে। ইনফেকশাস এজেন্টের মধ্যে সাবমাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া থেকে শুরু করে লার্জ টেপন পর্যন্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাই এবং প্যারাসাইটস। এরপরে হচ্ছে ইমিউনোলজিক্যাল রিয়াকশনস, যেমন হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশনস এগেনস্ট ফরেন প্রোটিন, এছাড়া হচ্ছে যে রিয়াকশন টু এন্ডোজেনাস সেলফ অ্যান্টিজেন। এরপরের পয়েন্ট হচ্ছে জেনেটিক এরর। এটার মধ্যে কি কি হতে পারে? এটা হচ্ছে ডাউন সিনড্রোম হতে পারে, এরপর সিকল সেল এনিমিয়া এবং ইনবর্ন এরর অফ মেটাবলিজম। তারপর পয়েন্ট হচ্ছে নিউট্রিশনাল ইমব্যালেন্স। এটার মধ্যে এক্সাম্পল হচ্ছে প্রোটিন, ক্যালোরি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড ওবেসিটি। এরপরের পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল এজেন্টস। ফিজিক্যাল এজেন্টের মধ্যে মেকানিক্যাল ট্রমা, রেডিয়েশন এক্সেট্রা। তারপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে এজিং। এই হলো 8টা কারণ সেল ইনজুরি। তাহলে এবার আসি টাইপস অফ সেল ইনজুরিতে। সেল ইনজুরি কত প্রকার? মরফোলজিক্যালি টোটাল সেল ইনজুরি 2 প্রকার। কি কি? রিভার্সিবল সেল ইনজুরি অ্যান্ড ইরিভার্সিবল। নাম দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে রিভার্সিবলটা ভালো হয়ে যায় আর ইরিভার্সিবলটা ভালো হয় না। তাহলে সংজ্ঞা কিভাবে লিখবো আমি? রিভার্সিবলটা হবে when the damaging stimulus is removed initially, এটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরির সংজ্ঞা। আর ইরিভার্সিবলটা আমরা কি বলবো? if the damaging stimulus persists and then severe enough from the beginning, তখন এটা হবে ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরির সংজ্ঞা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ফ্যাটি চেঞ্জেস অ্যান্ড সেলুলার সোয়েলিং। এই দুইটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরির উদাহরণ। এবং ইরিভার্সিবল সেল ইনজুরির উদাহরণ কি? নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস। এবারে আসি
রিভার্সিবল সেল ইনজুরিতে আর্লি কিছু চেঞ্জেস হয়, সেগুলো কি কি? 4টা পয়েন্ট আছে, 4টা মনে রাখা খুবই ইজি। ফার্স্টে হচ্ছে ডিক্রিজড জেনারেশন অফ এটিপি, এটিপি জেনারেশনটা কমে যাবে। এরপর হবে লস অফ সেল মেমব্রেন ইন্টিগ্রিটি। 3rd নম্বর পয়েন্ট হচ্ছে ডিফেক্ট ইন প্রোটিন সিনথেসিস, এবং 4th নম্বর পয়েন্ট হচ্ছে সাইটোস্কেলেটাল চেঞ্জেস। এই 4টা জিনিস আর্লি চেঞ্জেস হবে রিভার্সিবল সেল ইনজুরি। এই 4টা আর্লি চেঞ্জেস দেখে আমরা বলতে পারবো এই সেল ইনজুরিটা রিভার্সিবল। এছাড়াও রিভার্সিবল সেল ইনজুরির 3টা হলমার্ক আছে। একটা হচ্ছে রিডিউসড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটিপি ডিপ্লেশন, অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেলুলার সোয়েলিং। রিভার্সিবল সেল ইনজুরিতে যেমন 3টা হলমার্ক ছিল, সেরকমই ইরিভার্সিবল সেল ইনজুরিতেও 5টা হলমার্ক আছে। তো এগুলো কি? ফার্স্টে হচ্ছে ইনক্রিজিং সোয়েলিং অফ দ্য সেলস, সেলের সোয়েলিংটা বাড়তে থাকবে। এরপর হচ্ছে সোয়েলিং অ্যান্ড disruption of lysosomes. 3 number point vacuolization of mitochondria with reduced ability to generate ATP. তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে disruption of cellular membrane. তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে profound nuclear changes. এই 5টা হচ্ছে irreversible cell injury হলমার্ক। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে রিভার্সিবল আর ইরিভার্সিবল সেল ইনজুরি দুইটা জায়গায় আমরা সেলের সোয়েলিং এই কথাটা পাই, কিন্তু রিভার্সিবল সেল ইনজুরিতে জাস্ট সেলুলার সোয়েলিং হবে, কিন্তু ইরিভার্সিবলে ইনক্রিজ সোয়েলিং অফ দ্য সেল, সোয়েলিংটা ইনক্রিজ হতে থাকবে। সো এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এছাড়াও দুইটা কন্ডিশন আছে যেখানে এটা রিভার্সিবল সেল ইনজুরি ইরিভার্সিবলে কনভার্ট হতে পারে। দুইটা কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে যে দ্য ইনঅ্যাবিলিটি টু রিভার্স দ্য মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনটাকে আমরা রিভার্স করতে পারবো না। এটা কেন হবে? কারণ ল্যাক অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে এবং এটিপি জেনারেশনটা কম হবে। এই কারণে আমরা কি করব? আমরা তখন কি দেখব যে একটা রিভার্সিবল সেল ইনজুরি ইরিভার্সিবলে কনভার্ট হচ্ছে। এছাড়াও 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বরটা হচ্ছে যে there is a disturbance in the membrane function, যে সেল এবং তার অর্গানালি যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুইটা অর্গানালির মেমব্রেনে একটু ডিস্টারবেন্স দেখা দিবে। যেমন এই মেমব্রেনে যদি ডিস্টারবেন্স হয় তখন কি হতে পারে? তখন হচ্ছে যে মেমব্রেন দিয়ে ম্যাসিভ লিক হবে ইন্ট্রাসেলুলার ম্যাটেরিয়ালের। আর সেকেন্ড আরেকটা জিনিস হতে পারে ম্যাসিভ ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম। এবারে আসি মেকানিজম অফ সেল ইনজুরিতে। মেকানিজমটা প্রায় রিটেনে আসে এবং এটা ভাইভাতেও ধরা হয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো ফার্স্টেই মেকানিজমে আমরা 6টা পয়েন্ট দেখতে পাই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটিপি ডিপ্লেশন, সেকেন্ড হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, 3 হচ্ছে ইনফ্লাক্স অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যান্ড লস অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, 4 accumulation of oxygen derived free radicals, 5 defects in membrane permeability, and 6 damage to DNA and protein. ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটিপি ডিপ্লেশন। ফার্স্টে এটা আমাদের জেনে রাখা ভালো যে এটিপি আমাদের শরীরে দুইভাবে তৈরি হতে পারে। কি কি? ফার্স্ট হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অফ এডিপি, which is a reaction that results in reduction of oxygen by the electron transport system of mitochondria. এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্লাইকোলাইটিক পাথওয়ে, it can generate ATP in absence of oxygen by using glucose either from the body fluid or by the hydrolysis of glycogen, যেমন লিভার। আচ্ছা, তো আমাদের দেহে তৈরি হলো এটিপি। এই এটিপিটা আমাদের কি কি কাজে লাগে? আমরা জানি এটিপি হচ্ছে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা, এটা আমরা পড়েছিলাম ছোট ক্লাসে। এখন এটিপি আমাদের শরীরে কি কি কাজে লাগে? এটিপি আমাদের শরীরে যেমন মেমব্রেন ট্রান্সপোর্ট, এটাতে কাজে লাগতে পারে। এছাড়া প্রোটিন সিনথেসিসের কাজে লাগে। 3 নম্বর হচ্ছে লিপোজেনেসিসের কাজে লাগে। এছাড়াও ডিঅ্যাসাইলেশন অর রিঅ্যাসাইলেশন রিঅ্যাকশন হুইচ ইজ নেসেসারি ফর ফসফোলিপিড টার্নওভার, এর জন্য এটিপি আমাদের কাজে লাগতে পারে। এখন এটিপি ডিপ্লেশন, এটিপিটা কেন কি কি কারণে ডিপ্লেট হচ্ছে? প্রথম কারণ হচ্ছে যে অক্সিজেন সাপ্লাই থাকে না, এই কারণে এটিপি ভেঙে যায়। এছাড়াও হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ থাকে, এজন্য এটিপি ডিপ্লেশন হয়।
এবং সবশেষে আমরা বলতে পারি যে কিছু টক্সিন থাকে যেটার কারণে এটিপি ডিপ্লেশন হয়। তো মেইনলি আমরা এটিপি ডিপ্লেশনে 3টা জিনিস দেখতে পাই, সেগুলো কি কি? ফার্স্ট অফ অল আমাদের অ্যাকশন পটেনশিয়াল, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আসি এটিপি ডিপ্লেশনের ফলে কি কি হচ্ছে। ফার্স্টে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে সোডিয়াম পাম্পের ফেলিয়ার হবে। সোডিয়াম পাম্প ফেলিয়ার হবে ডিউ টু ডিক্রিজড কনসেন্ট্রেশন অফ এটিপি অ্যান্ড ইনক্রিজড অ্যাক্টিভিটি অফ এটিপি। অ্যাজ এ রেজাল্ট সোডিয়াম অ্যাকুমুলেট করবে ইন্ট্রাসেলুলারলি অ্যান্ড পটাশিয়াম ডিফিউজ আউট অফ দ্য সেল, এবং অ্যাজ আ রেজাল্ট লাস্টে হবে সেলের সোয়েলিং অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডাইলেটেশন। তারপর হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। সেটা কিভাবে হচ্ছে? ফার্স্টে হচ্ছে সেলুলার যে এনার্জি মেটাবলিজম একটা প্রসেসটা সেটা অল্টার হয়ে যায়। যেহেতু সেখানে কোনো অক্সিজেনের সাপ্লাই নেই, তখন অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রসেসটাও সিজ হয়ে যাবে। সো কোনো এটিপি প্রডিউস হবে না। অ্যাজ এ রেজাল্ট অ্যাডিনোসিন মনোফসফেট মানে এএমপিটা বেড়ে যাবে, এবং সেখানে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ এবং ফসফোরাইলেজ এর অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। সেটা কি করবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতে ট্রিগার করবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হচ্ছে এ কারণে যে সেল তার এনার্জিটা ঠিকই পায়। তো গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ আসছে, সেই গ্লুকোজের মেটাবলিজমের মাধ্যমে এটিপি তৈরি করবে এখানে সেলটা। তো এটিপি তৈরি করলো এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হলো। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার কারণে আমাদের এখানে ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাবে এবং পিএইচটা আলটিমেটলি কমে যাবে। ল্যাকটিক অ্যাসিডের সাথে সাথেও অ্যাকুমুলেশন হবে ইনঅর্গানিক ফসফেটের, যেটা ফসফেট অ্যাস্টার ভেঙে আসে। এরপরে পয়েন্টে আসি আমরা যে ডিটাচমেন্ট অফ রাইবোসোম ফ্রম দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোসোমটা ডিটাচ হয়ে যাবে, সো কোনো প্রোটিন সিনথেসিস এখানে হচ্ছে না। প্রোটিন সিনথেসিস হবে না, কিন্তু অ্যাজ এ রেজাল্ট লিপিড ডিপোজিশন হবে। সো আলটিমেটলি আমরা এটিপি ডিপ্লেশনে কি দেখতে পাই? Cells which are deprived of oxygen or glucose, protein will be misfolded in endoplasmic reticulum, which will trigger a reaction which is called unfolded protein response, which will culminate cell injury or even death. এরপর আসি পরের পয়েন্টে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। এই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজটা 4টা কারণে হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনক্রিজ সাইটোসোলিক ক্যালসিয়াম। 2 নম্বর হচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেস, যেটাকে আমরা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এটাও বলতে পারি। এরপর হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। 4 নম্বর হচ্ছে মিউটেশন অফ মাইটোকন্ড্রিয়াল জিনস। এই 4টা কারণে মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়। এবার মাইটোকন্ড্রিয়া ড্যামেজের 3টা কনসিকুয়েন্সেস আছে। 1 নম্বর হচ্ছে ফর্মেশন মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন পোর। 2 নম্বর হচ্ছে অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটার ফলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। এবং 3 নম্বর হচ্ছে যে increased permeability of the outer mitochondrial membrane, which results in leakage of several proteins যেমন cytochrome C and proteins that induce apoptosis. এই হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইনফ্লাক্স অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যান্ড লস অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। Mainly, calcium is maintained in extremely low concentration compared with extracellular level. Most of the calcium is sequestrated in mitochondria and endoplasmic reticulum by the magnesium calcium ATPase. But in case of ischemia, there is loss of ATP, so the system cannot be maintained, so there is increased intracellular calcium. So এই ক্যালসিয়ামটা যদি বেড়ে যায়, তখন ক্যালসিয়ামটা কিছু কিছু এনজাইম নিঃসরণ করে। কি কি এনজাইম? ফসফোলাইপেজ, যেটা হচ্ছে যে ফসফোলিপিডকে ভেঙে দেয়, সো মেমব্রেন ড্যামেজ হয়। এরপর আছে প্রোটিয়েজ, যেটা মেমব্রেন এবং সাইটোস্কেলেটাল প্রোটিন দুটারই ব্রেকডাউন করবে। প্রোটিয়েজের পরে আছে এন্ডোনিউক্লিয়াস, যেটা ডিএনএ এবং ক্রোমাটিনের ফ্র্যাগমেন্টেশনের জন্য রেসপন্সিবল অ্যান্ড আলটিমেটলি নিউক্লিয়ার ড্যামেজ করতেছে। এরপর আছে এটিপিএস। এটিপিএসটা এটিপি ডিপ্লেশন করবে। এছাড়াও ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম যেহেতু বেড়ে যাচ্ছে, সেটা অ্যাপোপ্টোসিসকেও ইনডিউস করবে।
পরের পয়েন্ট হচ্ছে অ্যাকুমুলেশন অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যালস। সেল ইনজুরি যেটা ফ্রি রেডিক্যালস দ্বারা ইনডিউসড হয়, সেক্ষেত্রে আমরা কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন দেখতে পাই, যেমন হচ্ছে কেমিক্যাল অ্যান্ড রেডিয়েশন ইনজুরি, ইস্কিমিয়া রিপারফিউশন ইনজুরি, সেলুলার এজিং অ্যান্ড মাইক্রোবিয়াল কিলিং বাই ফ্যাগোসাইটস। তারপর পয়েন্ট হচ্ছে ডিফেক্ট ইন মেমব্রেন পারমিয়াবিলিটি। আর্লি লস অফ মেমব্রেন পারমিয়াবিলিটি আলটিমেটলি লিড করে মেমব্রেন ড্যামেজে। সো মেমব্রেন ড্যামেজে এছাড়া আরও অন্যান্য কারণেও হতে পারে, যেমন এটিপি ডিপ্লেশন, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেজেস, ব্যাকটেরিয়াল টক্সিন, ভাইরাল প্রোটিনস, এছাড়া কিছু কেমিক্যাল এজেন্টসের মাধ্যমে। লাস্ট পয়েন্ট হচ্ছে ড্যামেজ টু ডিএনএ অ্যান্ড প্রোটিন। সেল হ্যাভ দ্য ফাংশনস টু রিপেয়ার দ্য ড্যামেজ ডিএনএ, কিন্তু ডিএনএ ড্যামেজটা যদি এতটাই সিভিয়ার হয় যে এটা কারেক্ট করা যাচ্ছে না, তখন সেলটা কী করবে, নিজে নিজে একটা সুইসাইডাল প্রোগ্রামটাকে ইনিশিয়েট করবে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। সো গেল আমাদের